সরাসরি এবার নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীতে সিবিআই এর অস্থায়ী ক্যাম্প। হ্যাঁ, সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প বসানো হয়েছে। যাবতীয় অভিযোগ, জমি সংক্রান্ত অভিযোগ সরাসরি ওই ক্যাম্পে গিয়ে জানানো যাবে। মেইল করার রাস্তা যেমন একদিকে খোলা রয়েছে, তার পাশাপাশি অভিযোগ জানাতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্যই হয়তো এই সিবিআই ক্যাম্প। আরও বিস্তারিত জানবো পিঙ্কি এই মুহূর্তে আমার সঙ্গে একেবারে সরাসরি রয়েছেন সন্দেশখালী থেকে। সন্দেশখালীতে যে সিবিআই ক্যাম্প বসেছে পিঙ্কি, ঠিক কী কারণে এই ক্যাম্প বসানো হয়েছে এবং গ্রামের যারা বাসিন্দা রয়েছেন, যারা মহিলা রয়েছেন, বহু মহিলাকে দেখতে পাচ্ছি তোমার পিছনে, তারা কি তাদের সমস্যার কথা সেখানে জানাতে পারছেন? দেখো, গতকালই ধামাখালি বাস স্ট্যান্ডের কাছে সিবিআই ক্যাম্প তৈরি করেছে এবং তুমি দেখো বাইরে যারা সিআরপিএফ জওয়ান তারা বাইরে প্রহরায় রয়েছেন এবং এই ধামাখালির একদম প্রথম ফ্লোর একটি ব্যাংকের ফার্স্ট ফ্লোরটি নিয়ে কিন্তু সেখানে তৈরি করা হয়েছে সিবিআই ক্যাম্প। এবং গতকালের পর আজকের যে ছবিটা, এখানে প্রচুর মহিলারা তুমি দেখতে পাচ্ছ অভিযোগ জানানোর জন্য তারা এসেছেন। এসে সকাল থেকে কিন্তু লাইন দিয়েছেন এবং তাদের যে অভিযোগ সেগুলো তারা নথিভুক্ত করছেন। মূলত গতকাল আমরা দেখেছিলাম 900-এরও কাছাকাছি প্রায় অভিযোগ জমা পড়েছিল। আজকেরও কিন্তু সেই ক্যাম্প খোলা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রচুর মহিলারা এসেছেন, যারা কিন্তু কোথা থেকে এসেছেন দিদি আপনারা? ঝুপখালি থেকে, মানে বেড়বজ ঝুপখালি থেকে এসেছেন। কি অভিযোগ জানাতে এসেছেন? আমরা ওই অভিযোগ জানাতে এসেছি, এই রেপের জন্য আমাদের ঝুপখালি রেপ হয়েছে, যার জন্য এসেছি। কতজন এসছেন আপনারা? আমরা এসছি এরকম 10-15 জন এসছি, আরও আসছে। আপনাদের বেশিরভাগেরই একই অভিযোগ নিয়ে এসছেন? আপনারাও সেই অভিযোগ জানাতে এসছেন? হ্যাঁ, আমরা এসেছি আমাদের শুভেন্দু অধিকারীর ফেস্টন ছিঁড়া কেন্দ্র করে। আচ্ছা, যারা ফেস্টন ছিঁড়েছে তাদের হয়ে আমরা প্রতিবাদ করি। কেন ফেস্টনটা ছেঁড়া হলো, প্রতিবাদ করতে যাওয়ার পরে আমাদের দুই পক্ষেই মারপিট হওয়ার পরে ওরা আমাদের নামে কেস করে। যারা ফেস্টন ছিঁড়েছে তারাই উল্টে আমাদের 23 জন নামে কেস করেছে। কবে হয়েছে? সোমবার। হ্যাঁ, মিটে গেল দুপুরের ঝগড়া। বিকালবেলা পুলিশ প্রশাসন নিয়ে গিয়ে হাজির। আমার দোকানের রংটা গেরুয়া, সেই গেরুয়া রঙের একাধিক ছবি তুলছে পুলিশ, একাধিক ছবি তুলছে এবং আমার বাড়ির মধ্যে পুলিশ ঢুকিয়ে দিয়ে আমাকে হুমকি দিয়েছে যে আপনার ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে। এইটা আপনি আজ ক্যাম্পে লেখানোর জন্য এসেছেন, নথিভুক্ত করার জন্য অভিযোগ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বেশ, আরো যারা রয়েছেন তাদের কি অভিযোগ রয়েছে? আমরা সব 30 জন মহিলা একসাথেই এসেছি, যে কটা আমরা ফ্যামিলি ছিলাম আমাদেরও একই অভিযোগ। আমাদেরকে মারধর করেছে, পুলিশেও মেরেছে, পাবলিকেও মেরেছে। এটা কবে হয়েছে? সোমবার দিন। সোমবার দিনের ঘটনা আছে, জানাবেন। কারো নামে অভিযোগ করবেন? কাদের নামে বা অভিযোগ? কতজন রয়েছে অভিযুক্ত? আমাদের সাথে ঝামেলা করেছিল হাফিজুল মোল্লা, বাবার নাম ভালো কি আছে জানি না, চোটে মোল্লা, তার ভাই মনিরুল মোল্লা, আর একটা ছোট ভাই ছিল তার নাম তো জানি না। এই 4 জন মিলে আমাকে মেরেছিল, মেরে নাইটি টাইটি ছিঁড়ে দিয়েছে, ওই শুধু ফেস্টন ছেঁড়ার জন্য। অভিযোগ করতে গেছি যে কেন ফেস্টনটা ছেঁড়া হলো শুভেন্দু অধিকারী, এটাই আমার অপরাধ। তার জন্য খুব মারধর, আরও পাশাপাশি তারা আমাকে সামলাতে যেয়ে তারাও মারধর খেয়েছে। এটা সকালের ঘটনা, আমরা ছিলাম আমাদের মতন, কেস টেস করিনি তাদের নামে। জানি কি হিন্ট বা যে আপনারা যে এসেছেন অভিযোগ নিয়ে, এখনো পর্যন্ত কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন এবং আপনারা কি অভিযোগ লেখাতে পেরেছেন? না, লেখাতে এসছি হ্যাঁ, তারা খাওয়া দাওয়া করতে গেছে সিবিআই পুলিশ, তার জন্য অপেক্ষা করছি, লিখিত কাগজ আমরা জমা দেবো। একদম তাই, দেখতেই বুঝতে পারছো বিভিন্ন রকম অভিযোগ নিয়ে তারা কিন্তু অভিযোগ নিয়ে তারা দ্বারস্থ হয়েছে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে। এর পরবর্তীতে কি কি হয় সেদিকেও আমাদের নজর থাকবে। তোমাকে আপাতত ধন্যবাদ পিঙ্কি। অন্যদিকে 20শে মে হাওড়ায় লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবারে ভোট নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলছেন ভূমিপুত্র হওয়ার জন্য সুবিধা রয়েছে এবং নরেন্দ্র মোদীর গ্যারান্টি, সেই গ্যারান্টি সব থেকে গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। বিদায়ী সাংসদকে পরিযায়ী বলেও কটাক্ষ। এরকমই নানা ভাষায় বিদ্ধ যেমন বিরোধীদের, তেমনই নিজের প্রতি আত্মবিশ্বাস আগামী 20শে মের ভোট নিয়ে। কি বলেছেন তিনি রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভলি শুনুন। 20শে মে হাওড়ায় ভোট রয়েছে, আর সেই জায়গা থেকে বিজেপির এবারে প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। এই মুহূর্তে রথীনবাবু আমাদের সঙ্গে রয়েছেন, রিপাবলিকে অনেক স্বাগত। প্রথমে জানতে চাইব, বহুদিনের মেয়র এবং এই মুহূর্তে একবারে বিজেপির সক্রিয় কর্মী এবং সাংসদের জন্য লড়বেন, কতটা চেনেন হাওড়ার মানুষকে? হাওড়ায় আমাদের 125 বছরের বাস,
এবং হাওড়া আমাদের নারীর সম্পর্ক। হাওড়ার মানুষ আমাকে জন্মাতে দেখেছে, বড় হতে দেখেছে, এবং আমাকে আমার ভালো নামের থেকে ডাক নামে আমাকে বেশি চেনে। আমি কতটা চিনির থেকে আমাকে তারা সমস্ত বর্ণে বর্ণে ভালোবাসা দিয়ে সব কিছু চেনেন, এবং আমি হাওড়ার মানুষকে ভালোবাসি। হাওড়ার মানুষকে তো ভালোবাসেন, কিন্তু আমরা গত লোকসভা নির্বাচনেও দেখলাম এত ভালোবাসা দেওয়ার পর, প্রচারের পরও কোথাও কি যেন তৃণমূলের প্রতি হাওড়ার মানুষের একটা আসক্তি রয়েছে এবং বারবার তৃণমূলকেই সাংসদ হিসেবে বেছে নিচ্ছে। এই জায়গায় লড়াইটা কি একটু কঠিন? সেবার রতিন চক্রবর্তী ছিলেন না, হাওড়ার ভূমিপুত্র আমি, এবং সেই জন্য আমার কাছে হাওড়ার মানুষদের একটা নারীর যোগাযোগ যেটা রয়েছে সেটা একবারই কঠিন নয়। আমরা মনে করি এবার হাওড়ার মানুষ আশীর্বাদ করার জন্য তৈরি হয়ে আছে। আর যদি ভোটে যেতেন তাহলে তো আমরা দেখছি নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় গিয়ে মোদির গ্যারেন্টি বলছেন, রতিন চক্রবর্তীর কি গ্যারেন্টি রয়েছে হাওড়াবাসীর জন্য? আমরা মোদির গ্যারেন্টি তো অবশ্যই, এবং তার সঙ্গে আমরা চাই হাওড়ায় মেট্রো রেল তিনি যে আশীর্বাদ করেছেন সেটা এক্সপ্যানশন হোক, সেটা বালিখাল পর্যন্ত যাক, বেলুড় মঠ পেরিয়ে সেটা ধুলাগড় পর্যন্ত যাক। আমরা মনে করি শিল্পের পুনরুজ্জীবন হোক, গঙ্গা নমামি গঙ্গা প্রজেক্ট ইমপ্লিমেন্টেড হোক, রিভার করিডোরটা ব্যবহার হোক, শিল্পের আবার পুনর্জাগরণ হোক, ইস্টার্ন রেলওয়ে সাউথ ইস্টার্ন রেল সংযুক্ত হোক ডানকুনি, ফুরফুরা শরীফ এবং ওদিকে বড়গাছিয়া পর্যন্ত। এগুলো হাওড়ার পুনরুজ্জীবনের ক্ষেত্রে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে। রতিনবাবু, আমরা যখন প্রচার করছিলাম, আমরা দেখছিলাম আপনার সঙ্গেই যখন ছিলাম, আপনি বলছিলেন যে এই জায়গাটা খুব অশান্ত, আমরা তাই বারবার সেখানকার মানুষকে আশ্বস্ত করতে চাইছি যে আপনারা অশান্তি করবেন না। হাওড়া অনেকটা মিক্স কালচার, এবার সেখান থেকে আমরা দেখি যে রামনবমী হোক বা অন্য কোনো সময় বারবার অশান্তির খবরে একদম শিরোনামে থাকে হাওড়া। এর পিছনে আপনি কি মনে করেন কার হাত রয়েছে? এর পিছনে একটাই দল দায়ী, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, যারা উন্নয়ন চায় না, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগিয়ে রাখতে চায়, যারা কেবলমাত্র মানুষকে এখনো পর্যন্ত সেই দারিদ্র সীমারেখার নিচে রেখে রাজনীতি করতে চায়। নরেন্দ্র মোদীজি হচ্ছেন একজন যিনি 25 কোটি মানুষকে দারিদ্র সীমারেখার নিচে থেকে উপরে নিয়ে এসছেন। যারা চাকরি খুঁজতো তারা এখন চাকরি দিচ্ছেন। এখানকার মানুষ সাংসদকে চেনেন? আপনি বলছিলেন একজন 15 বছরের বাচ্চা বলছে সাংসদকে একবারও দেখেননি। এটাই তো আশ্চর্য, যিনি 15 বছর আগে আমাদের পৃথিবীতে এসছেন সেই বাচ্চার বয়স এখন 15 বছর হয়ে গেছে, কিন্তু সে সাংসদকে দেখার সুযোগ পায়নি, শুধু পোস্টারেতে দেখেছে। তাহলে এই 3 বারের সাংসদ হচ্ছেন কি করে? এটার পিছনে তো বললাম, তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে শুধু ভ্রষ্টাচার, নানা রকম অন্যায়, সব কিছু যত রকম দুর্নীতির রাজনীতি, সেখানেতেই তাদের সবথেকে বড় ক্রেডিট। তবে এবার সেই জিনিসের শেষ হতে যাচ্ছে। গোটা হাওড়ার পালস আপনি বুঝেছেন, বহুদিন মেয়র ছিলেন, কোথায় অসুবিধা কি দরকার সবটাই জানেন। এখন যদি সাংসদ হন তাহলে কোন কোন জায়গায় অসুবিধা সুবিধা আপনি পূরণ করবেন হাওড়াবাসী? আমি মনে করি হাওড়ার যে পুরনো ঐতিহ্য সেটাকে আমাদের আগে ফিরিয়ে আনার দরকার। হাওড়ার যেটা সবথেকে বড় প্রবলেম, কানেক্টিভিটি, মুভমেন্টে ভীষণ অসুবিধে, এই কানেক্টিভিটিটাকে দেখানোর দরকার। কানেক্টিভিটি আসলে তবেই এখানে ইন্ডাস্ট্রি, ট্রেড আবার ডেভেলপ করবে। আর এক্ষেত্রে শিল্প, মমতা বন্দ্যোপাধ্যায় তো এখানে মানে বাংলায় টাটাদেরকেও তো ঠাঁই দেয় না, অন্য কোনো রাজ্য পছন্দ বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে। হাওড়ার মানুষ না কলের আওয়াজ, ভোঁ, সকালে ভোঁয়ের শুনে তাদের ঘুম ভেঙেছে। সত্যিকারের ধোঁয়া কি কলকারখানার, ওরকম মেকি ধোঁয়া দেখে লাফালাফি নয়, সত্যিকারের ধোঁয়া কি হাওড়ার মানুষ সেটা জানতো। এবং হাওড়ার মানুষ আজও ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিকে, শিল্পকে আলিঙ্গন করে। এটা কসমোপলিটান ক্যারেক্টার যেমন সত্য, হাওড়ার মানুষ শিল্পকে ভালোবাসে, এটাও সত্য। হাওড়াকে গড়ে তোলার স্বপ্ন দেখছেন তাহলে? অবশ্যই, এই হাওড়া আমাদের প্রাণের হাওড়া, এটা গড়ে উঠবেই। আমাদের সঙ্গে ছিলেন হাওড়ার বিজেপির প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। তার মনে প্রচুর আশা রয়েছে, হাওড়াকে ঢেলে সাজানোর জন্য প্রতিশ্রুতিও দিচ্ছেন। একেবারে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তাকে পাশে নিয়ে তিনি আজকে সভা করেছেন এবং সেই সভা থেকে তিনি বার্তা তুলে ধরেছেন যে হাওড়ায় যদি তিনি জয়যুক্ত হন তাহলে এখানে সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনবেন, যেমন তারই সঙ্গে শিল্পের একটা বিশাল ভাণ্ডার তিনি খুলে দেবেন, সাধারণ মানুষ সেখানে এসে কাজ করতে পারবে। শুধু তাই নয়, ঢেলে সাজানোর কর্ম তিনি একটা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার সঙ্গে তার একটা প্ল্যান রয়েছে। এবং সব মিলিয়ে এখন নজর 4 তারিখের নির্বাচনের ফলাফলে, তার কারণ মানুষ ঠিক করবে কারা চাইছে এই হাওড়াতে এই সাংসদের কুর্সিতে। ফিরো জার্নালিস্ট মহিতের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, হাওড়া।